স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। গাজীপুরের শ্রীপুরে একটি পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বেলা ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী চায়না প্রজেক্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ৩ শিক্ষার্থী হলেন মোজাম্মেল হোসেন নাইম, মোস্তাকিম রহমান মাহিন ও জোবায়ের আলম সাকিব। শনিবার সকালে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী বিআরটিসির ৬টি ডাবল ডেকার বাস ও ৩টি মাইক্রোবাসে পিকনিকের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পোলাইত গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টে যাওয়ার পথে গ্রামীণ সড়কের উদয়খালী বাজার পৌঁছালে একটি বাস পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এ সময় বাসটি বিদ্যুতায়িত হলে কয়েকজন শিক্ষার্থী বিদ্যুৎ স্পৃষ্ট হন। পরে তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা বলছেন, যে সড়কে বাস চলাচল করে না সেই সড়কে দ্বিতল বাস নিয়ে যাচ্ছিলেন শিক্ষার্থীরা। এছাড়া বিদ্যুতের তারও অনেকটা ঝুলন্ত অবস্থায় ছিল। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, ওই লাইনটি ১১,০০০ ভোল্টেজের ছিল। একটি বাসকে সাইড দিতে গিয়ে দোতলা বাসটি একটু হেলে পড়ায় বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটে। ডিবিসি নিউজ ডেস্ক। তৃণমূলের নেতাকর্মীদের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনস্থল। এরই মধ্যে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছেন কে মনে আছে? কে জোরে বলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তম, তাই না? তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। কেন করেছিলেন? কি উদ্দেশ্যে করেছিলেন? তার আগে 1975 সালের আগে এই আওয়ামী লীগ তার সেই ক্ষমতায় ছিল। তখন নেতা ছিল শেখ মুজিবুর রহমান। তিনি অবিসংবাদী নেতা। তার বিরুদ্ধে একটা কথা, তার বাইরে একটা কথা বলার কোন উপায় ছিল না। এবং তখন একটা ভয়াবহ বাহিনী সেদিন সমস্ত বাংলাদেশকে সমস্ত ধ্বংস করে দিচ্ছিল। এই যে কিছুদিন আগে দুদু বললেন যে তাকে প্রায় ১ বছর কারাগারে থাকতে হয়েছে। শত শত মানুষকে সেদিন গুম করা হয়েছে। শুধু কুষ্টিয়া চুয়াডাঙ্গা এলাকাতে ১,০০০ লোককে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। সারা বাংলাদেশে ৩০,০০০-এর উপরও তরুণ কিশোরকে সেদিন হত্যা করা হয়েছে শুধু বিরোধিতা করার। এবং রক্ষী বাহিনী নামে একটা নতুন বাহিনী তৈরি করা হয়েছিল। আমি চেয়ারম্যান সরকারকে অনুমতি দেব এই কথাগুলো বলা প্রয়োজন। আমরা ভুলে যাই সেই ন্যারেটিভটাকে, সেই বয়ানকে, যে 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত সেই শেখ মুজিবকে দেশের মানুষ অন্ধভাবে বিশ্বাস করে ভোট দিয়েছিল। সেই শেখ মুজিব এই বাংলাদেশে প্রথম ফ্যাসিবাদের অবধারণা করেন। কথা বলার কোন উপায় ছিল না। মুজিব বাহিনী তৈরি করা হয়েছিল। আমি কথাগুলো ইচ্ছি করেই বলছি, আজকে বলার প্রয়োজন আছে, কারণ এই এলাকার মানুষ ভুক্তভোগী মানুষ। রক্ষী বাহিনী, মুজিব সেনা এবং তাদের স্লোগান ছিল এক নেতা এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ। মনে আছে আপনাদের? অনেকের যারা মুরব্বী আছে তাদের মনে আছে। বন্ধুগণ, সেদিন আমাদেরকে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। তাই যে কথাটা আমি সবসময় বলি যে আওয়ামী লীগকে কখনো গণতান্ত্রিক দল বলবেন না। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়। আওয়ামী লীগ একটি পুরোপুরি ফ্যাসিবাদী দল। আওয়ামী লীগ গণবিরোধী দল। আওয়ামী লীগ গণতন্ত্রের বিরোধী একটি দল। আওয়ামী লীগের বডি কেমিস্ট্রির মধ্যে গণতন্ত্র নয়। আপনি দেখবেন আওয়ামী লীগের সঙ্গে যখন চেয়ার রেস্টুরেন্টে টেবিলে চা খাবেন, রেস্টুরেন্ট ঢুকে বুঝবেন কোন লোককে আওয়ামী লীগ করে, কিভাবে বুঝবেন?
সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন সহ বেশ কিছু বিষয়ে সুপারিশ দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের বৈঠকে না ভোটের বিধান রাখার পাশাপাশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ না রাখা এবং অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দেন তিনি। আর প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনে জোর দেন সংস্কার কমিশনের আরেক সদস্য ডক্টর তোফায়েল আহমেদ। অবাধ, অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন করতে সুপারিশ সহ প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ধারাবাহিক এই সংলাপ আয়োজন করেছে। এখন এত সংস্কার হচ্ছে, এই সংস্কারটা শেষ না করে যদি আমরা স্থানীয় নির্বাচনে যাই তাহলে কিন্তু সংস্কারটা ঝুলে যাবে। সংস্কারটা কেমনে ঝুলে যাবে? কারণ আমাদের কিন্তু একটা কম্প্রিহেন্সিভ লোকাল গভর্নমেন্ট সিস্টেম দেশে নাই। এই সংস্কারের একটা বড় কাজ হবে একটা সিস্টেম ডেভেলপ করে দেওয়া লোকাল গভর্নমেন্টের। কোনো নির্বাচনেই যেন পরোক্ষ না হয়, প্রত্যক্ষ হয়, প্রত্যেকের কনস্টিটিউয়েন্সি থাকে। এবং রাষ্ট্রপতির নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয় ওনারা বলছেন, কারণ ওখানে দলীয়করণ হতে পারে। তারপরে অর্থের উৎসের স্বচ্ছতা যেন নিশ্চিত হয়। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে আজও চালকদের বিক্ষোভ হয়েছে। সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ৭ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে ৩০শে নভেম্বর সারা দেশে সংহতি সমাবেশের ঘোষণা দিয়েছেন তারা। তাদের দাবিগুলো হলো রিকশা চলাচলে সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও হাইকোর্টের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা, নীতিমালা চূড়ান্ত ও আধুনিকায়ন করে ইজি বাইক ও ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন নিশ্চিত করা। এছাড়া লাইসেন্স ও রুট পারমিটের পাশাপাশি চালকদের প্রশিক্ষিত করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, প্রতিটি সড়ক মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা, ইজি বাইক সহ স্বল্পগতির ও লোকাল যানবাহনের জন্য আলাদা লেন বা সার্ভিস রোড নির্মাণেরও দাবি জানান তারা। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্কতায় রয়েছে নিরাপত্তা বাহিনী। সমাবেশ থেকে আমরা আমাদের কথা, আমাদের অবস্থান জানিয়ে দিতে চাই। কোনোভাবেই এই ব্যাটারি রিকশা বন্ধ করা বা সেই উদ্যোগ নেওয়া কোনোটাই আসলে কার্যকর করার সুযোগ আপনারা পাবেন না। আমাদের এই দাবিগুলা, যে যৌক্তিক দাবিগুলা আমরা করছি, সেই দাবিগুলা আমাদের সরকার দৃষ্টি আকর্ষণ করবে। শুধু হুট করে বন্ধ করে দিলে চলবে না। সুন্দরভাবে কর্ম তৈরি করছি নিজেরা। এখানে আমাদের যে কর্ম বিমুখ করার চেষ্টা করতেছে গভর্নমেন্ট, এটা আমরা মানতে রাজি না। ভোজ্য তেল আমদানিতে মূল্য সংযোজন কর ৫% কমানোর সরকারি সিদ্ধান্তের পর নিত্যপণ্যের সরবরাহ বাড়লেও কমেনি দাম। রাজধানীতে খুচরা পর্যায়ে ৫ টাকা বেড়ে বোতলজাত ৫ লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৮১৫ টাকায়, আর প্রতি লিটার পাম অয়েল বিক্রি হচ্ছে ১৭২ টাকায়। আর খুচরা পর্যায়ে প্রতি কেজি প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে ১২৫ টাকায়। বাজারের সরবরাহ স্বাভাবিক রাখতে ২ দফায় ভোজ্য তেলের শুল্ক ছাড় দিয়েছে সরকার। এতে চিনির বাজারে কিছুটা স্বস্তি মিললেও এখনও অপরিবর্তিত তেলের দাম। বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ৩ মাস ধরে ১৬৯ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে পাম অয়েল। সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭৮ থেকে ১৮০ টাকায়। আমদানিকারকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমলেও দেশে এখনো কমেনি। সরকার চাচ্ছে না রেট বাড়ানোর জন্য, এখন কোম্পানিরা দিচ্ছে যে ৮ টাকা ব্যাটারি যদি কমে তাহলে মনে করেন অপরিবর্তিত থাকলে মনে করেন হয়তো কোম্পানিরা সরবরাহ স্বাভাবিক করবে আর কি। তবে নারায়ণগঞ্জের চিত্র ভিন্ন। তেলের দাম ৬০ টাকা ও চিনি ২ টাকা কমেছে। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। গত সপ্তাহে যেটা ৭৬ টাকা ৭৭ টাকা বিক্রি হয়েছে, এটা আজকে ৭০ টাকা ৬৯ টাকা বিক্রি হচ্ছে। চিনির বাজারটা গত সপ্তাহে ২০ টাকার উপরে ছিল, আর এই সপ্তাহে হচ্ছে ১৮ টাকা ২০ পয়সা। আর রাজধানীতে ভোজ্য তেল আমদানিতে শুল্ক ছাড়ের পর সরবরাহ বেড়েছে, তবে কমেনি দাম। খুচরা পর্যায়ে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৮১৫ টাকায়, আর পাম অয়েল প্রতি কেজিতে বিক্রি হচ্ছে ১৭২ টাকায়। সপ্তাহের ব্যবধানে প্রতি কার্টুনে তেলের দাম বেড়েছে ১৮ থেকে ২০ টাকা। শুল্ক ছাড়ের জন্য কোনো প্রভাবই বাজারে পড়েনি। ১ মাস যাবত তো ঊর্ধ্বগতি, আমরা ৮১০ টাকা করে বিক্রি করতেছি, ৮১৮ টাকা গায়ে।
তবে স্বস্তি মিলেছে চিনির দামে। খুচরা পর্যায়ে প্রতি কেজি প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে 125 টাকায়, খোলা চিনির জন্য গুনতে হচ্ছে একই মূল্য, আর লাল চিনি বিক্রি হচ্ছে 150 টাকায়। চিনির দাম তো কিছুটা কমছে, চিনি তো আছে মোটামুটি, চিনি এখন 125 টাকা 28 টাকা। বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে বিভিন্ন পর্যায়ে মনিটরিং বাড়ানোর তাগিদ ক্রেতার। নতুন মনিটর না করেন তাইলে এদেরকে কন্ট্রোল করতে পারবেন। রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা। রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও দাম হাতের নাগালে রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এজন্য সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউর প্রয়াত সদস্যদের সন্তানদের শিক্ষা ভাতা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এনআরবিসি ব্যাংকের সহযোগিতায় এই শিক্ষা ভাতা দেওয়া হয়। এ সময় ব্যাংকটির পরিচালক ও চেয়ারম্যান AKM মোস্তাফিজুর সাংবাদিকদের পেশাদারিত্বের জায়গায় নানা চ্যালেঞ্জ তুলে ধরে ব্যাংকিং খাতে তাদের সহযোগিতার আহ্বান জানান। আজকে আপনারা দেখছেন যে চিনির দাম, পেঁয়াজের দাম, তেলের দামেও কিছুটা এসছে। আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ সামনে রমজানকে কেন্দ্র করে যেন বাজারকে যতটুকু সহনশীল করতে পারি এবং চাহিদা এবং যোগানের যে মানে বিষয়টা, এইটাকে যেন একটা সমানুপাতিকভাবে রাখতে পারি, সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি। জ্বালানি সংকটে দিন দিন নিরুগ্ন হচ্ছে দেশের শিল্প খাত, অথচ অবৈধ সংযোগের মাধ্যমে চুরি হচ্ছে প্রায় 10% গ্যাস। এসব অবৈধ সংযোগ দেওয়ার সাথে অসাধু ব্যবসায়ীর পাশাপাশি খোদ কর্মকর্তারা জড়িত। শনিবার রাজধানীর একটি হোটেলে জ্বালানি সংকট নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন শিল্প উদ্যোক্তারা। সংকট সমাধানে দুর্নীতি বন্ধ এবং ব্যবসা উন্মুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। গেল 3 মাসে জ্বালানি খাতের সরকারি ক্রয়ে 370 কোটি টাকা সাশ্রয় হয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে পেট্রো বাংলার চেয়ারম্যান জানান, গত 2 মাসে প্রায় 5000 অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। এতে প্রতি মাসে প্রায় 30 কোটি টাকা সাশ্রয় হচ্ছে। তিনি জানান, এখন থেকে শিল্প খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গ্যাস সরবরাহ করা হবে। পোশাক শিল্পে আন্দোলনের জন্য একে অপরকে দুষছেন শিল্প মালিক এবং শ্রমিক নেতারা। শিল্প মালিকদের দাবি, সব শর্ত পূরণ করার পরও বহিরাগতদের ইন্ধনে এই শ্রমিক অসন্তোষ। আর শ্রমিক নেতারা বলছেন সব দাবি পূরণ হয়নি। এমনকি কিছু মালিক শ্রমিকদের বঞ্চিত করে অর্থ পাচার করছেন। দাবি পূরণ না হলে আন্দোলন থামবে না বলেও মনে করেন শ্রমিক নেতারা। আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর আগস্টের শেষ দিকে সাভার ও আশুলিয়ায় তৈরি পোশাক শিল্পে শুরু হয় শ্রমিক অসন্তোষ। এরপর দফায় দফায় বৈঠকে বসে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধি সহ নানা পক্ষ। সলভ করার চেষ্টা করতেছে এবং সলভ হচ্ছে গ্র্যাজুয়ালি। তবুও মিলছে না সুফল। নভেম্বরেও আন্দোলনে গাজীপুর ও সাভারের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। তাদের ছোটখাটো কিছু দাবি দেওয়া ছিল, টিফিন বিল, হাজিরা বোনাস, সেগুলো আমরা সবগুলো কিন্তু ত্রিপক্ষিক এগ্রিমেন্টের মাধ্যমে আমরা কিন্তু এগ্রি হইলাম। কিন্তু এর বাইরে দেখা গেল যে নানান ধরনের নতুন নতুন দাবি জিএম বা পিএম বা এই অফিসারকে বা বের করতে হবে, যেগুলো তো আসলে কোনো যৌক্তিক দাবি হতে পারে না। শ্রমিক নেতারা বলছেন, বেতন কাঠামো এবং কর্মপরিবেশ টেকসই না হলে অসন্তোষ থামবে না। মিড লেভেল ম্যানেজমেন্টের যে ব্যবহার শ্রমিকদের সাথে, সেটা খুবই খারাপ। এই 18 দফা যদি সবাই একবারে কার্যকর করে দিত, তাহলে কিন্তু আর এই আন্দোলনটা আর কিন্তু হতো না। কখনো কখনো কোনো মালিক তারা ইচ্ছা করেও তাদের ফ্যাক্টরিকে রুগ্ন করে রাখে, যেটা আমরা দেখছি। আবার কিছু কারখানা আছে যে তারা ঠিকই টাকা পাচার করে দিচ্ছে। এই আন্দোলন কবে বন্ধ হবে, এই কথার উত্তর, সঠিক উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব না, কারণ এটা সম্ভাবনা আমি দেখছি না। তবে এই আন্দোলনে দেশি বিদেশি ষড়যন্ত্র দেখছেন শিল্প মালিকরা। এক কথায় যদি বলি, এটা একটা ষড়যন্ত্র। গত 2023-এর ডিসেম্বরে কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে। ম্যাক্সিমাম বড় ফ্যাক্টরিগুলোতে 18 দফা দাবি বাস্তবায়ন করা হয়েছে। আপনাকে প্রথম চিন্তা করতে হবে শিল্পের এই খরচ এবং এই দাবি দেওয়া বহন করার সামর্থ্য আছে কিনা। বাংলাদেশ থেকে কে টাকা পাচার করছে, কিভাবে টাকা পাচার করছে, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কোনো শিল্পের মালিকরা একচাটিয়া করতেছে বা ঢালাওভাবে মন্তব্য করা মোটেও ঠিক না। দ্রুত সংকটের সমাধান না হলে রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা
বিশ্লেষকদের। ফ্যাক্টরিগুলোতে যে শ্রমিকের অসন্তোষ, সেই জায়গাগুলো কিন্তু আরও ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় কিনা সেই শঙ্কা থেকে কিন্তু আমরা এখনো এই মুহূর্ত পর্যন্ত বের হতে পারছি না। নেট হিসাবটা বলে দিবে যে আমার আরএমজির এক্সপোর্টের যে সংখ্যা, সেই সংখ্যাটা আমার প্রবৃদ্ধিকে কতটুকু আঘাত হানে। শিল্পের স্বার্থে মালিক ও শ্রমিকদের দূরত্ব কমানোর পরামর্শও তার। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর পান্থপথে দৃক গ্যালারিতে শুরু হয়েছে বাংলাদেশের তরুণদের দৃষ্টিভঙ্গি নিয়ে বিশ্ব ব্যাংক ওয়াল আর্ট প্রদর্শনী পেইন্ট ইয়োর স্কাই মেক ইট ইয়োর্স। শনিবার সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ এসেক। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, প্রতিবাদ প্রকাশে হাজার হাজার শব্দের চেয়ে একটি মাত্র ছবি যথেষ্ট। আর বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জানান, অনন্য এই কাজ করছে বাংলাদেশের তরুণরা। তাদের সবসময়ই স্বীকৃতি দিয়েছে বিশ্ব ব্যাংক। বিশ্বব্যাপী তরুণদের ক্ষমতায়নে সংস্থাটি প্রতিজ্ঞাবদ্ধ। প্রদর্শনীতে ছাত্রদের নির্মিত বিভিন্ন দেয়াল শিল্প প্রদর্শন করা হয়েছে, যা একটি সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের জন্য তাদের আশা ও আকাঙ্ক্ষাকে প্রতিফলিত হবে। শিল্পকর্মগুলো এসেছে ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, রংপুর, খাগড়াছড়ি ও বান্দরবান সহ বিভিন্ন জেলা থেকে। প্রদর্শনী শেষ হবে 30 নভেম্বর। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। This painting, for example, a dove is there and the olive. You see how a child has expressed the peace, shantir bani, the olive oil, olive lotao. এটা সেটা ইভেন বড়রাও হয়তো এতটা চিন্তা করতে পারবে না। Into the beautiful word arts you see around us. বাংলাদেশের দেয়ালগুলো জাস্টিসের জন্য কাঁদছে, তাদের সম্মান জানাই। দেয়ালে লেখকের শক্তি দেখতে পাচ্ছি। বাংলাদেশের তরুণরা ইউনিক কাজ করেছে, তাদের পেইন্টের ভয়েস হৃদয় স্পর্শ করে। Call for unity and for freedom. চাঁপাইনবাবগঞ্জে আগাম জাতের শীতকালীন পেঁয়াজ চাষে সফলতা পেয়েছে কৃষক। জেলা জুড়ে এবছর 1850 হেক্টর জমিতে এই পেঁয়াজ চাষ হচ্ছে। কৃষকরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ না আসা ও ন্যায্য দাম পেলে ভালো লাভের আশা তাদের। আর কৃষি বিভাগ বলছে, আগাম জাতের পেঁয়াজ বাজারে আসলে দাম সাশ্রয় হবে। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের মাঠ জুড়ে শীতকালীন কোন্দো জাতের পেঁয়াজ চাষ হচ্ছে। এ যেন সবুজের সমারোহ। গেল বছর ভালো দাম পাওয়ায় এবছর মাঠে শীতকালীন আগাম জাতের পেঁয়াজ লাগান কৃষকরা। অক্টোবরের প্রথম সপ্তাহে এ জাতের পেঁয়াজ রোপণ করে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পেঁয়াজ বাজারে উঠতে শুরু করবে। প্রতি বিঘা জমিতে 100 মনের বেশি পেঁয়াজ হবে বলে আশা কৃষকদের। তাদের দাবি, এ জাতের পেঁয়াজের ন্যায্য দাম নির্ধারণ করে দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কোনো গেলে 60 মন বিঘা হবে, 70, 80, কোনো 90 মন বিঘাও হবে। ওকে কাছে 3000 টাকা পাবো, শেষ ফল 2000 টাকা হলেও লাভ থাকবে। 1,20,000 25,000 টাকা খরচ হয়। আমরা যদি দাম পাই 3,000 টাকা দিয়ে বেচতে পাই, আমাদের 1 লাখ মতো লাভ হবে। যদিও কৃষকদের অভিযোগ, কৃষি বিভাগের পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না। আমরা লাভের আশায় লাগাই, কিন্তু আমরা লাভ করতে পারছি না। ভারত থেকে পেঁয়াজ আসা কেউ সিন্ডিকেট করে রেখে দিচ্ছে, তখন কৃষকেরা আসল মূল্যটা পাচ্ছে না। আমরা বেশিও চাই না, আমরা একবারই কমও চাই না, না যে মূল্য পাই জানে আমরা যেন আমাদের দেশে জানি পেঁয়াজ উৎপন্ন করতে পারি। তবে সার্বিক সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানিয়ে কৃষি বিভাগ বলছে, আগাম জাতের কোন্দো পেঁয়াজ বাজারে আসলে দাম সাশ্রয় হবে। কোন্দো পেঁয়াজটা যখনই বাজারে আসবে প্রাথমিক পর্যায়ে, তখনই আমাদের যে পেঁয়াজের যে দামটা এটি কিন্তু পড়ে আসবে, অর্থাৎ এটা ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসবে, মানুষের পড়ে আসবে এবং মানুষ একটু স্বস্তি পাবে, যার জন্য আমরা মাঠ পর্যায়ে কিন্তু এটি নিয়ে কাজ করছি। জেলায় চলতি বছরে শীতকালীন আগাম জাতের কোন্দো পেঁয়াজ ও ছাঁচি পেঁয়াজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 4000 হেক্টর জমিতে। ডিবিসি নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেখভাল করে ঠিকভাবে সাংগঠনিক কার্যক্রমগুলো পালন করা হচ্ছে কিনা, সে দেখভাল করে যে দলের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা, অর্থাৎ দল যে নীতি বা আদর্শে বিশ্বাস করে সেই কাজগুলো ঠিকভাবে হচ্ছে কিনা, এই ধরনের বিষয়গুলো একজন ব্যক্তি যখন নির্বাচিত হয়ে আসে তখন সে তার দায়িত্ববোধ থেকে এই কাজগুলো করে। এবং যারা কাউন্সিলর বা যারা ভোটার
বা যারা সাধারণ নেতাকর্মী, যারা দলের সমর্থক, তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা নেতা নির্বাচন করতে পারি, সেই নেতা দলের স্বার্থ তারা বিবেচনা করবে। এবং শুধু এটাই নয়, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় কাউন্সিলরবৃন্দ, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। অর্থাৎ যখন কোনো ব্যক্তি, যখন কোনো সংগঠন এই প্রক্রিয়ার মাধ্যমে, এই যে সম্মেলন হলো, আজকে প্রথম পর্ব হলো, দ্বিতীয় পর্ব ভোটাভুটি হবে, এই প্রক্রিয়ার মাধ্যমে যখন আমরা নেতা নির্বাচিত করব আমাদের, এর ফলে কি হবে? এর ফলে আমাদের যে সাংগঠনিক ভিত্তি, এই ভিত্তিটি মজবুত হবে। অর্থাৎ আমরা এই প্রক্রিয়া ফলো করার মাধ্যমে, এই প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে আমরা একদিকে যেরকম ধীরে 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 সঠিক নেতৃত্ব গড়ে তুলতে সক্ষম হব। এই প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে আমরা যেরকম একদিকে ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে একজনের পরে আরেক নেতা, আজ এই নেতা দায়িত্বে, পরবর্তীতে কে আসবে, সেটির একটি প্রক্রিয়া তৈরি হবে। অর্থাৎ নেতৃত্বের শূন্যতা হবে না। এই বিষয়গুলো যেমন একদিকে সঠিকভাবে সুন্দরভাবে গড়ে উঠবে, একটি প্রসেস, একটি প্রক্রিয়া গড়ে উঠবে, ঠিক একইভাবে এই প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে দলের ভিত্তি, সাধারণ মানুষের মধ্যে ভিত্তিটা দৃঢ় হবে। দলের সাংগঠনিক ভিত্তি বলুন, রাজনৈতিক ভিত্তি বলুন, দৃঢ় হবে। কারণ মানুষজন তখন যাবে, নেতারা যারা দায়িত্বে থাকবে তারা দেখে 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 সত্যিকার কর্মী তারা তৈরি করবে দলের জন্য, যারা দলের নীতি আদর্শকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাবে। এই ধরনের কর্মী তৈরি করবে। হাইব্রিড কর্মী তারা তৈরি করবে না, প্রকৃত কর্মী যারা দলের দুঃসময়, আপনারা যেমন বিগত স্বৈরাচার সময়, আন্দোলনের সময় শত অত্যাচার নির্যাতনের মুখেও দলকে ধরে রেখেছিলেন, দলের ঐক্যকে ধরে রেখেছিলেন, দলের ব্যানারকে ধরে রেখেছিলেন আপনারা। এই ধরনের কর্মী শত অত্যাচার নির্যাতনের মুখেও এই ধরনের কর্মী তৈরি করবে। ওই যে আমরা যেটা বললাম একটু আগে, যেটা বললাম আমি, যে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যে নেতা চলে আসবে, সে চেষ্টা করবে প্রকৃত কর্মী তৈরি করার জন্য। প্রিয় সহকর্মীবৃন্দ, একটু আগে আমাদের দলের মহাসচিব সাহেব, উনি ওনার বক্তব্য বলেছেন, দেশের সামগ্রিক প্রেক্ষাপটে নির্বাচনের বিষয়ে বলেছেন। বর্তমান যে যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার সম্পর্কে উনি সংক্ষিপ্ত ভাবে তুলে ধরেছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় কাউন্সিলর বৃন্দ, প্রিয় উপস্থিত ভাই ও বোনেরা, আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। স্বৈরাচার মুক্ত হওয়ার পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে দেশ পরিচালনা করছে। আমরা বিএনপি সহ সকল রাজনৈতিক দল যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছিলাম, যারা স্বৈরাচারী ভূমিকা আন্দোলনে এগিয়ে এসেছিল, এগিয়ে নিয়ে গেছিল আন্দোলনকে, সেই সকল রাজনৈতিক দল মিলে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিচ্ছি। কেন? কারণ যেই অধিকার আদায়ের দাবিতে বাংলাদেশের মানুষ গত এক যুগেরও বেশি সময় ধরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে, আন্দোলনকারী গণতন্ত্রী বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে আন্দোলন পরিচালনা করছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য, কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের মুক্তি, অর্থনৈতিক মুক্তি অর্জনের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। সেই লক্ষ্যকে বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন প্রয়োজন। দেশের মানুষের ক্ষমতা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই নির্বাচন প্রয়োজন, এবং এজন্যই অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব। হ্যাঁ, এখন এসেছে সংস্কারের বিষয়। প্রিয় ভাই বোনেরা, আপনারা সকলেই ওয়াকেফাল আছেন, দেশের মানুষ ওয়াকেফাল আছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই 1 মাস আগে নয়, 2 মাস আগে নয়, 3 মাস আগেও নয়, আজকে থেকে প্রায় 2 বছর আগে আমরা বাংলাদেশের এবং দেশের মানুষের উন্নয়নের জন্য 31 দফার একটি সংস্কার প্রস্তাব দিয়েছি। আজকে অনেক ব্যক্তি বা সংগঠন
সংস্কারের কথা বলছে। আজকের অন্তর্বর্তীকালীনও সরকার যে তারাও সংস্কারের কথা বলছে, কিন্তু এই সংস্কারের প্রস্তাব বিএনপি দেশের মানুষের সামনে প্রথম হাজির করেছে। কারণ বিএনপি দেশ এবং দেশের মানুষের জন্য চিন্তা করে বলেই আজ নয়, 3 মাস আগেও নয়, 6 মাস আগেও নয়, আজ থেকে 2 বছর আগে বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে। কিন্তু প্রিয় সহকর্মীবৃন্দ, এই সংস্কার প্রস্তাব এটি যে কোনো সাধারণ মানুষ বোঝে। সংস্কার প্রস্তাবের কাজ বা সংস্কারের কাজ অবশ্যই অন্তর্বর্তীকালীন সংস্কার, কিছু কিছু সংস্কারের কাজ এই সরকার শুরু অবশ্যই করতে পারে, আমরা চাইও যে তারা শুরু করুক। কিন্তু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একজন শুরু করবে, বাকিরা তাকে সেই সংস্কারকে তারা চলমান রেখে সামনে নিয়ে যাবে। কারণ দেশের মানুষের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে পর্যায়ক্রমিকভাবে সংস্কার পরিবর্তিত হবে সময়ে সময়ে। এখন প্রিয় ভাই বোনেরা, যেই কথাটি আমি বলছিলাম যে আজ আমরা কেন এখানে একত্রিত হয়েছি, আমরা ভোট প্রক্রিয়ার মাধ্যমে সঠিক নেতৃত্ব বাছাই করে নিব, যারা দলকে সুসংগঠিত করবে, যারা দলের নেতাকর্মীদের স্বার্থ দেখবে, যারা দলের আদর্শ নীতিকে মানুষের মাঝে নিয়ে যাবে, প্রতিষ্ঠিত করবে, যারা সত্যিকারভাবে রাজনৈতিক ভিত্তিরূপে দলকে গড়ে তুলবে। ঠিক একইভাবে আজ যদি দেশে একটি সত্যিকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে প্রকৃত নির্বাচনের মাধ্যমে যেই ব্যক্তিগুলো নির্বাচিত হয়ে সেই সংসদে গিয়ে বসবে, সেই ব্যক্তিগুলো তখন এই দেশের মানুষের সত্যিকার যেই প্রয়োজন, এই দেশের মানুষের সত্যিকার যেই চাওয়া, সেইগুলো নিয়ে তারা সংসদে আলোচনা করবে এবং তার ভিত্তিতে তারা বাস্তবতার নিরিখে পদক্ষেপ গ্রহণ করবে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।